সাউন্ড আছে। ওকে ভাই আগের ক্লাসটা করি না, এটা করতে প্রবলেম হবে কিনা? না প্রবলেম হবে না, তুমি তো ভেক্টর পড়ছো আগে তাই না, ভেক্টর তো তোমার পড়া আছে, সুতরাং প্রবলেম হবে না। তো এখন সাউন্ড ক্লিয়ার আছে, মাইক্রোফোনটা সরে গেছিল, এখন ঠিকঠাক আছে। ওকে তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টরগুলোর সাহায্যে অর্থাৎ আই জে কে এগুলোর সাহায্যে যদি কোনো ভেক্টরকে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ধরো জেড অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা চাইলে ওয়াই অক্ষ এটাকেও ধরতে পারি, জেড অক্ষ এটাকেও নিতে পারি, ব্যাপার না। এইবার মনে করো ত্রিমাত্রিক একটা বিন্দু, ত্রিমাত্রিক এখানে মনে করো শূন্যে ভাসমান, এই বিন্দুটা শূন্যে ভাসমান একটা বিন্দু পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে আমরা এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখতে চাই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পি বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? মূল বিন্দু 0 0 0 অর্থাৎ মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, এটা ইকুয়াল টু ধরো এ। এই এ সমান সমান আমরা কত হবে সেটা লিখতে চাই, ভেক্টর প্রকাশ করতে চাই। তো দেখো এই বিন্দুটা ত্রিমাত্রিক একটা বিন্দু, ওই বিন্দুতে পৌঁছাইতে গেলে আমার কিভাবে যাওয়া লাগবে? ওই বিন্দুতে পৌঁছাইতে গেলে আমার প্রথমে এক্স অক্ষ বরাবর এতটুকু যাওয়া লাগে, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর এতটুকু গেলাম এক্স পরিমাণ। তারপর আমি ওয়াই অক্ষের দিকে আসবো, এই দিকে আসবো, ওয়াই অক্ষে এতটুকু আসলাম, এটা হচ্ছে ওয়াই পরিমাণ আসলাম, এই যেখানে আসলাম। দেন এখান থেকে এবার সাই করে উপরে উঠে যাবা, দেন সাই করে উপরে উঠে যাবা, এখান থেকে সোজা এইভাবে উপরে উঠে যাবা। উপরে উঠে গেলা, এটা কতটুকু পরিমাণ? জেড পরিমাণ। কেন? কারণ জেড অক্ষে। তাহলে দেখো এই বিন্দুটা ত্রিমাত্রিক, প্রথমে এক্স অক্ষ বরাবর, তারপরে ওয়াই অক্ষ বরাবর, তারপরে উপরে উঠে গেছে অর্থাৎ জেড অক্ষ বরাবর। ঠিক আছে? ওকে, তাহলে এইবার এটাকে যদি আমি ভেক্টর মেথডে লিখি, দেখো তো ওই বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, তাহলে এটাকে যদি আমি ভেক্টর বানাই, এই যে ক্যাপ দিয়ে যদি ভেক্টর মানে তীর চিহ্ন দিয়ে যদি ভেক্টর বানাই, তাহলে এটা এক্স আই ক্যাপ হবে। দেন তারপরে আসছো এই দিকে, এই দিকে কতটুকু আসছো? ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর। তাহলে এটাকে যদি আমি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে লিখবো ওয়াই জে ক্যাপ। আর তারপরে জেড অক্ষ বরাবর উঠে গেছে এতটুকু, তাহলে এটাকে লিখবো জেড কে ক্যাপ। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কী হইল? এ ভেক্টর ইকুয়াল টু হইল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। এবার আমি যদি চাই এর মান বের করতে, তো এটা তো আমরা জানি, এর মান বের করার সূত্র এ ইকুয়াল টু √/(x² + y² + z²। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এখন আমরা একটা জিনিস চাইতেছি, সেটা হচ্ছে এই যে ভেক্টরটা এ, এটা এক্স ওয়াই তলের সাথে কত কোণ তৈরি করে? তাহলে দেখো তো ভাই, তলের সাথে উৎপন্ন কোণ, এই যে এক্স ওয়াই তল মেঝে, এই যে মেঝে, এই মেঝের সাথে এ ভেক্টরের উৎপন্ন কোণ এটা না, আমরা এই কোণটা বের করতে চাই। ধরো এটা থেটা, এই থেটাটা আমরা বের করতে চাই। ঠিক আছে? তাহলে এটা যদি বের করতে চাই কিভাবে বের করতে পারি? এখান থেকে এই পর্যন্ত এক্স পরিমাণ, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ওয়াই পরিমাণ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে? এই কোণটা কিন্তু ঘরের একটা কোণা, এটা 90 ডিগ্রি। এই যে এটা একটা সমতল, এই যে এভাবে আমরা 3D চিত্র আঁকছি, এটা হচ্ছে ধরো তোমার ঘরটা, এই যে এটা হচ্ছে তোমার ঘর। তাহলে এই যে ঘরের এই যে কোণাটা, এই কোণাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি দেখতে মনে না হইলেও কি বুঝে নিতে হবে যে কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা এক্স পরিমাণ, এটা ওয়াই পরিমাণ। তাহলে √/, পিথাগোরাস অনুযায়ী এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য, এটা √/(x² + y²) না? এইবার আমি এই কোণটা চাই। ঠিক আছে? এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে? এই কোণটা কি? এই কোণটা 90 ডিগ্রি। এটা হচ্ছে ঘরের মেঝের উপর একটা খুঁটি, এটা একটা খুঁটি, এটা একটা পিলার। তাহলে পিলারের সাথে মেঝের এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই কোণটাকে এইভাবে তুলে নিয়ে আসি, এই যে ধরো এটা ও, এটা পি, ও পি, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বললাম আর, আর এটা হচ্ছে আর। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, যে এই কোণটা এটা 90 ডিগ্রি। এখন আমরা চাইতেছি এই কোণটা থেটা। তাহলে ও আর এর দৈর্ঘ্য হচ্ছে √/(x² + y²। আর পি আর, এই যে পি থেকে আর,
এর দৈর্ঘ্যটা কতটুকু, এর দৈর্ঘ্য হচ্ছে জেড পরিমাণ। তাহলে কেউ যদি বলে এই কোণটা আমাকে বের করে দিতে, তো তুমি এই কোণটা বের করে দিতে পারবা না। কীভাবে বের করবা, ট্যান থিটা দিয়ে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব জেড ডিভাইডেড বাই ভূমি √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখন যদি বলি কোণ কত, থিটা, তাহলে থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স জেড ডিভাইডেড বাই √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ট্যান ইনভার্স জেড ডিভাইডেড বাই √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি কথা বোঝা গেছে দাদা? সাউন্ড আগে আসছে আর ভিডিও পরে আসছে, সাউন্ড আগে ভিডিও পরে। এফবিতে চলে যাও, যদি এখানে প্রবলেম করে ফেসবুকে চলে যাও। তাহলে এখান থেকে এই যে আমরা কোণের মানটা বের করলাম, এবার বলো তো এই যে কোণটা বের করলাম এটা কার সাথে কার কোণ? এটা আমরা বের করলাম তলের সাথে, অর্থাৎ এক্স ওয়াই এই যে তলটা মেঝে, এই মেঝের সাথে এ ভেক্টরটা কত কোণে আছে সেই কোণটা আমরা বের করলাম। তাহলে কোন তলের সাথে এক্স ওয়াই তলের সাথে। এফবিতে প্রবলেম যে করছে, এফবিতে এখনও অ্যাকসেপ্ট করে নাই, আচ্ছা করে দিবে, সমস্যা নাই, করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা কোন তলের সাথে কোনটা বের করলাম, এক্স ওয়াই তল মেঝের সাথে এই কোনটা বের করলাম। এবার তুমি বুঝতে পারলে তো খুবই ভালো, কিন্তু কথা হচ্ছে এখন বোঝার দিন শেষ, এখন মনে রাখার দিন শুরু। তাহলে এবার আমি তোমাকে একটু শর্টকাট ট্রিক্স শেখাই। আমি তো শুধু এখানে এক্স ওয়াই তলের সাথে কোণ বের করে দেখাইছি। এই যে ভেক্টরটা, এই যে জেড ওয়াই তল তার সাথে একটা কোণ তৈরি করে না? আবার জেড এক্স তল, এই যে এই পাশের যে তলটা আছে, এই পাশের যে দেওয়ালটা আছে তার সাথে একটা কোণ তৈরি করে না? তা আমার তো ওই কোণগুলাও বের করা লাগবে। তো ওই কোণ আমি কিভাবে বের করতে পারি? আবার হিসাব করব? উত্তর হচ্ছে না। তাহলে কিভাবে মনে রাখবো? দেখো, যদি বলি এক্স ওয়াই তলের সাথে কোণ থিটা 1 বললাম, বাই ট্যান ইনভার্স লিখবা, লিখে একটা দাগ দিবা। কোন তলের সাথে? এক্স ওয়াই তলের সাথে। কে নেই এখানে, জেড নেই, তাহলে উপরে জেড, ওকে। আর নিচে হবে কোন তলের সাথে? এক্স ওয়াই তলের সাথে, তাহলে √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স আর ওয়াই তলের সাথে এদেরকে নিয়ে নিচে পিথাগোরাস খাটাই দিবা। তাহলে এবার যদি আমি তোমাকে বলি, বলো তো ওয়াই জেড তলের সাথে কোণ কত? আর চিত্র না, চিত্র বাদ, ঠিক আছে, চিত্র কিচ্ছু করা লাগবে না। ওয়াই জেড তলের সাথে, তাহলে ট্যান ইনভার্স লিখে দিবা একটা দাগ। কোন তলের সাথে? ওয়াই জেড তলের সাথে। কে নেই? এক্স নেই, তাহলে উপরে এক্স, আর নিচে যেহেতু ওয়াই জেড তলের সাথে, তাহলে √ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখছো কত সহজ? এবার বাদ গেল কোনটা? বাদ গেল হচ্ছে জেড এক্স বা এক্স জেড তল। এক্স জেড তলের সাথে কোণ থিটা 3, তাহলে কোন তলের সাথে? এক্স জেড তলের সাথে। নেই কে? নেই ওয়াই, তাহলে ওয়াই ডিভাইডেড বাই √ এক্স আর জেড, তাহলে এক্স আর জেড দিয়ে পিথাগোরাস, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো কোনো চিত্র কিচ্ছু আঁকার দরকার নেই। তাহলে এই শর্টকাট ট্রিক্স খাটায় আমরা তলের সাথে কোণ বের করব। মাথায় রাখবা এটা কিসের সাথে? তলের সাথে, অক্ষের সাথে কিন্তু না, এটা তলের সাথে কোণ, ওকে। এইবার আসো, ধরো কোনো একটা ভেক্টর, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হলে দেখাও যে এর এই ভেক্টরটার দিক কোজাইনের বর্গের সমষ্টি, সরি এত হলে এই কোশ্চেনটা এখানে ভুল লিখে ফেলছি। ভেক্টরের গুণন কিন্তু 3 ধরনের হয়। এক, প্রথমে এইটা কেউ মানে বলে না, মিস করে দেয়, সেটা হচ্ছে স্কেলারের সাথে ভেক্টরের গুণ। স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ কেমন? ধরো একটা স্কেলার কোয়ান্টিটি এম, একটা ভেক্টর কোয়ান্টিটি এ, এরা গুণ হবে। গুণ হয়ে ফলাফলটা কি হবে? গুণ হয়ে ফলাফল হবে ভেক্টর। এখন ধরো তুমি আমার কথা বিশ্বাস করতে চাও না, যে ভাই আপনার কথা বিশ্বাস করি না। আচ্ছা দেখো, ধরো স্কেলারের মান হচ্ছে 2,
কোনো একটা স্কেলার কোয়ান্টিটি মান 2। আর একটা ভেক্টর হচ্ছে ধরো 3i প্লাস 2j। আর আমি যদি স্কেলারের সাথে ভেক্টর গুণ করি তাহলে 3 গুণ 2 6 6i ক্যাপ প্লাস 2 ইন্টু 2 4j ক্যাপ। তাহলে ফলাফলটা দেখো তো কী হইল, ফলাফলটা ভেক্টর হইল কিনা। এই আমার কথা হচ্ছে এরকম উদাহরণ কি আছে, এরকম বহুত উদাহরণ আছে। যেমন ভরবেগ p = mv, ভর স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। তো ভরের সাথে বেগ গুণ হয়ে ভরবেগ, সেটা কি রাশি? সেটা ভেক্টর রাশি। ঠিক আছে। এবার ধরো বল এফ, এফ = কি ma, এটাও এরকম একই উদাহরণ। ভর কি রাশি? স্কেলার রাশি। ত্বরণ, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ত্বরণ ভেক্টর রাশি, তার সাথে স্কেলার গুণ হচ্ছে, গুণ হয়ে কি হচ্ছে? গুণ হয়ে হচ্ছে ভেক্টর। আর আছে হ্যাঁ s = vt, s = vt, বেগ ভেক্টর রাশি, টি স্কেলার রাশি। তাহলে ভি এর সাথে টি গুণ হয়ে সরণ, সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো এই হচ্ছে উদাহরণ। তাহলে স্কেলারের সাথে ভেক্টর গুণ হতে পারে। বলতো কোনো স্কেলারের সাথে যখন ভেক্টর গুণ হয় তাহলে এই ফলাফল যেটা হয় তার দিকটা চেঞ্জ হয় নাকি হয় না? বলো তো দেখি, ফলাফলের দিকটা চেঞ্জ হয় নাকি হয় না? হয় না, তাই তো? হয়, ফলাফলের দিকটা চেঞ্জ হয়। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, এর সাথে ধরো আমি এম গুণ করব, তাহলে এম এ গুণ করব। যদি এম পজিটিভ হয় তাহলে দিক চেঞ্জ হবে না, এম যদি পজিটিভ হয় তাহলে দিক পরিবর্তন হবে না, দিক পরিবর্তন হবে না। কিন্তু এম যদি নেগেটিভ হয়, যারা বলতেছো হয় না, ভাঙছে, ভুল ভাঙছে, যদি এম পজিটিভ হয় তাহলে তো দিক পরিবর্তন হবে না, কিন্তু এম যদি নেগেটিভ হয় তাহলে দিক ঘুরে যাবে, 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে দিক 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে এ ভেক্টর, আমি যদি এর সাথে 2 গুণ করি তাহলে কেমন হবে? আমি যদি বলি 2a, এটা হচ্ছে এ, তাহলে 2a মানে এ এর দ্বিগুণ, তার সামনে কত গুণ হচ্ছে? +2, তার মানে দিক একই থাকবে। এইটুকু ছিল এ, তাহলে এইটুকু হচ্ছে 2a, তাহলে দ্বিগুণ হয়ে গেল, এই যে দ্বিগুণ হয়ে গেল, কিন্তু দিক পরিবর্তন হলো না। আচ্ছা আমি যদি -2a গুণ করি, ধরো -2 যদি গুণ করি এর সাথে, তাহলে কি হবে? দ্বিগুণ হবে, 2 গুণ হবে, কিন্তু মাইনাস সামনে, তাহলে উল্টে গেল, দিক ঘুরে গেল। তাহলে সেই ক্ষেত্রে এরকম হয়ে যাবে, ডিরেকশনটা এদিকে চলে আসবে। তাহলে এ এর সাথে এটার এ এর সাথে 2a প্লাস 2a, এদের কোণ হচ্ছে 0 ডিগ্রি একই দিকে, কিন্তু এ এর সাথে -2a অর্থাৎ -2 যখন গুণ হচ্ছে তখন 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, তাহলে তখন মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি এমটা পজিটিভ কোয়ান্টিটি হয় দিক চেঞ্জ হবে না, কিন্তু এম যদি নেগেটিভ স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে কিন্তু দিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, এক্সাম্পল এরকম উদাহরণ হ্যাঁ হইতে পারে, যেমন এফ ইকুয়াল টু ই কিউ, এফ ইকুয়াল টু ই কিউ, ই কি তড়িৎ প্রাবল্য আর কিউ হচ্ছে চার্জ, এফ হচ্ছে বল। ধরো কোনো স্থানে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন, ধরো এখানে মনে করো একটা চার্জের ক্ষেত্র আছে, যেমন আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। এটা পজিটিভ চার্জের একটা দেওয়াল আর এটা নেগেটিভ চার্জের একটা দেওয়াল, মানে নেগেটিভ চার্জের পাত। তাহলে বলো তো তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। তড়িৎ বল রেখার ডিরেকশন কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। এই যে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন এটা, তাই তো? এটা তো আমরা জানি, তাই না? এর ডিরেকশন প্লাস থেকে মাইনাস, প্লাস টু মাইনাস। ওকে, এইবার এর মধ্যে তুমি একটা পজিটিভ চার্জ রাখো। দেখো পজিটিভ চার্জ রাখলে, যদি একটা পজিটিভ চার্জ রাখি, এই যে একটা পজিটিভ চার্জ ধরো প্লাস কিউ চার্জ, তাহলে প্লাস কিউ চার্জ রাখলে এর বলের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? এটা কি চার্জ? প্লাস, আর এটা কি চার্জ? মাইনাস। প্লাস মাইনাসকে, প্লাস প্লাসকে ধাক্কা দিবে আর মাইনাস প্লাসকে টান দিবে, তাহলে এদিকে না বলের ডিরেকশন? বলের ডিরেকশন এদিকে না? তাহলে এফ ইকুয়াল টু, দেখো এফ ইকুয়াল টু ই কিউ, ই কিউ। দেখো যদি কিউ পজিটিভ হয় তাহলে ই যেদিকে এফও সেই দিকে। দেখো দেখো যদি কিউ পজিটিভ হয়, পজিটিভ চার্জ না এটা, তাহলে পজিটিভ চার্জ হলে ই যেদিকে এফটাও সেদিকে, ই যেদিকে এফটাও সেদিকে। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা যদি এবার নেগেটিভ চার্জ হয়, ধরো এটা মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ হলে এর উপর বলের ডিরেকশন দেখাও তো মানে, এটা প্লাস চার্জ মাইনাস চার্জকে টানবে আর মাইনাস চার্জকে ঠেলবে, তাহলে এর উপর ফোর্সের ডিরেকশনটা এদিকে না? ফোর্সের ডিরেকশনটা এদিকে না? দেখছো?
তাহলে মাইনাস চার্জের উপর ফোর্সের ডিরেকশনটা এইদিকে। এইবার দেখো এফ ইকুয়াল টু ই কিউ, তাহলে কিউ যদি এবার নেগেটিভ চার্জ হয় তাহলে এফ এর ডিরেকশন আর ই এর ডিরেকশন পরস্পরের বিপরীত দিকে হবে। এফ এর ডিরেকশন আর ই এর ডিরেকশন পরস্পরের বিপরীত দিকে হবে। দেখো তো এটা ই এর ডিরেকশন, আর এই যে মাইনাস চার্জের উপর এফ এর ডিরেকশন দেখছো উল্টা দিকে হয়েছে, তাহলে মাইনাস কিউ এর জন্য দেখো উল্টা দিকে চলে গেছে। তো এই হচ্ছে উদাহরণ দেখতে চাইছো, দেখাই দিলাম উদাহরণ। এবার আসো মূল যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। ভেক্টরের সাথে ভাই ভেক্টরের গুণ দুই ধরনের হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। তো ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণ, ডট গুণ বা স্কেলার গুণ। তো দেখো তাকাও বোর্ডে তাকাও, দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর গুণ হয়ে এদের ফলাফল স্কেলার হতে পারে, এদের ফলাফল স্কেলার হতে পারে, আবার ফলাফল ভেক্টরও হতে পারে। তো যদি ফলাফল স্কেলার হয় তাহলে এই গুণের নাম স্কেলার গুণ। প্রকাশ করার জন্য ডট চিহ্নটা ব্যবহার করা হয়, এই কারণে আরেকটা নাম ডট গুণ। ডট গুণের সূত্র এ ডট বি, শুধু মান আছে কোনো দিক ঠিক নেই, তাহলে এটা হচ্ছে এ বি কস থেটা। ওকে, ডট গুণের সূত্র। আবার ডট গুণের আরেকটা সূত্র আছে, যদি দুইটা ভেক্টর ধরো এ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ হয়, এরকম যদি হয় তাহলে আমরা ডট গুণের জন্য সূত্র ব্যবহার করি এক্স এর সহগের সাথে এক্স এর সহগ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এইটা হচ্ছে সূত্র, ডট গুণের সূত্র। এবার ডট গুণ ফল এরা যদি শূন্য হয়, ভাই ডট গুণ ফল শূন্য মানে কি দেখো, লিখবা না কেউ, এ বি কস থেটা ইকুয়াল টু 0, তাহলে এ বি ওই পাশে গিয়ে 0, তাহলে কস থেটা ইকুয়াল টু 0 মানে থেটা কত, কস থেটা যদি 0 ডিগ্রি হয় থেটা কত 90 ডিগ্রি। তাহলে যদি ডট গুণফল 0 হয় তবে পরস্পর লম্ব, তবে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো হচ্ছে ডট গুণের সূত্র। আর একটা হচ্ছে উপাংশ নির্ণয়ের জন্য ডট গুণ কাজে লাগে। উপাংশ নির্ণয়ের জন্য মনে করো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ আর বি এর মধ্যবর্তী কোণ থেটা, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ এই যেটা, এটা হচ্ছে বি কস থেটা, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বি কস থেটা। তাহলে আমি যদি বলি এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ চাই, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বাই কোনটা, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বি কস থেটা। অনেক সময় তো তুমি চিত্র আঁকবা না, তাহলে শর্টকাট শিখাই দিই, যার লম্ব বিক্ষেপ তার কস থেটা, বলো যার লম্ব বিক্ষেপ তার কস থেটা, তাহলে বি কস থেটা। এবার এখানে দেখো এ ডট বি যদি এ বি কস থেটা হয় তাহলে বি কস থেটা সমান সমান কত, এ ডট বি ডিভাইডেড বাই এ, এ ওই পাশে চলে যায় ভাগ হবে, তাহলে বি কস থেটা সমান সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা কিন্তু লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ কিন্তু স্কেলার, জাস্ট এইটুকুর দৈর্ঘ্য বি কস থেটা, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে লম্ব বিক্ষেপ। এইবার শোনো খুব মনোযোগ দিয়ে, আমি এবার চাইতেছি এ বরাবর বি এর উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক কি, উপাংশ বা অংশক হচ্ছে ভেক্টর রাশি। কিভাবে ভেক্টর বানাবো দেখো, বি এর উপাংশ বা অংশক, এই যে বি এর লম্ব বিক্ষেপ ছিল এতটুকু, তাকাও বোর্ডে তাকাও, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ এতটুকু ছিল না, লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ মানে বি এর ছায়ার দৈর্ঘ্য, এ বরাবর বি এর ছায়া কতটুকু তার দৈর্ঘ্যটা হচ্ছে বি কস থেটা। এইবার এরে আমরা ভেক্টর বানাইতে চাই, তাহলে বি কস থেটা এই মানটাকে ভেক্টর বানাইতে চাই। ধরো আমি বললাম যে আমি এক্স অক্ষ বরাবর 5 কিলোমিটার হেঁটে আসলাম, আমার সরণ এক্স অক্ষ বরাবর 5 কিলোমিটার, তুমি এটার একটু ভেক্টর বানায় লিখো তো দেখি, আমার সরণটাকে একটু ভেক্টর বানায় লিখো, বলো কি লিখবা কমেন্ট করো। এক্স অক্ষ বরাবর বলছি, এক্স অক্ষ বরাবর তাহলে কি লাগাই দিবা, এর সাথে কি লাগাই দিবা 5 কি লাগাই দিবা বলো, 5 আই ক্যাপ, 5 আই ক্যাপ, তাহলে এটা ভেক্টর হয়ে গেল। তাহলে আগে ছিল 5
শুধু স্কেলার। এবার এর সাথে যখন 5 আই ক্যাপ দিব তখন সেটা হবে ভেক্টর। তো ঠিক তেমনিভাবে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তো ভাই বি এর লম্ব বিক্ষেপের মানটা হচ্ছে বি কস থিটা, লম্ব বিক্ষেপ জাস্ট মান। এবার আমি উপাংশ বা অংশক চাই, আমি ভেক্টর বানাইতে চাই, তাহলে ভেক্টর বানাইতে চাইলে কি করতে হবে? ভেক্টর বানাইতে চাইলে কি করতে হবে? ভেক্টর বানাইতে চাইলে এই যে বি কস থিটা এটুকু তো মান, উপাংশের মান, উপাংশের মানই হচ্ছে লম্ব বিক্ষেপ। সহজ কথা, উপাংশের মানই হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এর সাথে একটা একক ভেক্টর লাগাই দিতে হবে। কোন একক ভেক্টর? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ? কোন ক্যাপ? আই ক্যাপ না, জে ক্যাপ না, কে ক্যাপ না, যে বরাবর। দেখো তো কোন দিক বরাবর? এর দিক বরাবর না? তাহলে যে দিক বরাবর তার একক ভেক্টর লাগাই দিবা এ ক্যাপ, এ ক্যাপ লাগাই দিবা। তাহলে ভালো করে শোনো, এ বরাবর বি এর উপাংশ বা অংশক, যার উপাংশ যার অভিক্ষেপ যার অংশক তার কস থিটা, বি কস থিটা। কোন বরাবর? এ বরাবর, তাহলে এর একক ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি যদি বলি বলো পি বরাবর কিউ এর উপাংশ, তাহলে কি হবে? কিউ কস থিটা। কার উপাংশ? কিউ এর উপাংশ, কিউ কস থিটা। কোন বরাবর? পি বরাবর। ওকে, পি ক্যাপ। ঠিক আছে, তাহলে কি লাগাই দিবা? পি ক্যাপ লাগাই দিবা। তাহলে যার বরাবর তার একক ভেক্টরটা লাগাই দিবা। তাহলে এটার হিসাব যদি করি তাহলে ভাই বি কস থিটা সমান সমান হবে এ ডট বি ডিভাইডেড বাই এ, আর এ ক্যাপ একক ভেক্টর, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। এই তো, এটাই তো কাহিনী। তাহলে ডট গুণের যাবতীয় কথাবার্তা বললাম। এবার আসো 2 ক্রস গুণ, ক্রস গুণ বা ভেক্টর গুণ, ক্রস গুণ বা ভেক্টর গুণ। দুটো ভেক্টর রাশি গুণ করে ভেক্টর রাশিও পাওয়া যায়। দুটো ভেক্টর রাশি গুণ করে ফলাফল, ফলাফল ভেক্টরও হতে পারে। তাহলে দুইটা ভেক্টর রাশি গুণ করব, এ আর বি, গুণ করে ফলাফল ভেক্টরও হতে পারে। তাহলে এই গুণনটাকে বলা হয় ভেক্টর গুণন। প্রকাশ করা হয় কি দিয়ে? মাঝখানে ক্রস দিয়ে। তাহলে এ ক্রস বি। তাহলে এবার এ ক্রস বি এটা ইকুয়াল টু এ বি সাইন থিটা ডট, মানে কস থিটা না, এ বি সাইন থিটা, তার সাথে লাগাই দিবা একক ভেক্টর ইটা ক্যাপ। কেন? এর দিক আছে তো ভাই। তাহলে এ বি সাইন থিটা তার সাথে একক ভেক্টর ইটা ক্যাপ। ইটা ক্যাপ দিক প্রকাশ করবে। আর দিকটা পাওয়ার উপায় কি? ওই যে ডান হাতি নিয়ম, স্ক্রু নিয়ম বা ডান হাতি নিয়ম। এ ক্রস বি উপরের দিকে, বি ক্রস এ এভাবে নিচের দিকে। ঠিক আছে, তো এগুলো আমরা দিক ঠিক পরে দেখাবো। এবার ক্রস গুণ ফলে আরেকটা সূত্র আছে, এ ক্রস বি, এটাকে আই জে কে, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড এভাবে লেখা যায়। ওকে, আর যদি ক্রস গুণফল শূন্য হয়, এ ক্রস বি 0 হলে পরস্পর সমান্তরাল। কেমনে? এ ক্রস বি, দেখো এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ, এটা সমান সমান 0। তার মানে এ বি ওই পাশে চলে গেল, ইটা ক্যাপ ওই পাশে চলে গেল, তাহলে সাইন থিটা 0। তো সাইন থিটা 0 হয় কখন? যখন থিটা 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়। তাহলে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি মানে ভেক্টর পরস্পরের সাথে কেমন ভাবে থাকবে? সমান্তরাল। তাহলে এ ক্রস বি ক্রস গুণফল 0 হলে এ ও বি পরস্পর সমান্তরাল, এ ও বি পরস্পর সমান্তরাল। তাহলে ডট গুণফল 0 হলে লম্ব, আর ক্রস গুণফল 0 হলে সমান্তরাল। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, এইবার আসো, এখানে একটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরো আই, আচ্ছা এটা এটা এই পাশে লিখি। ধরো ডট গুণে, ডট গুণনে আই ডট আই জে ডট জে, বলো দেখি, বলো দ্রুত বলো, জে ডট জে কে ডট কে, এটা সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে 1। কত এটা? এই একজন বলছে 0, মার দাও তোরে ধরে। 1 1 1। কেমনে কেমনে এটা হলো? এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ না? তাহলে এ ডট বি সূত্র হচ্ছে এ বি কস থিটা, তাই না? তাহলে আমি যদি বলি আই ডট আই, তাহলে আই ডট আই, দেখো এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। তাহলে আই ডট আই মানে আই এর মান 1, আই এর মান আবার 1, আই এবং আই এর মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি, তো cos 0 ডিগ্রি কত? 1। তাহলে আই ডট আই জে ডট জে কে ডট কে, এটা গুণ যদি করি তাহলে কি হবে? 1 হবে, 1। আর যদি ভিন্ন ভিন্ন একক ভেক্টরকে ডট গুণ করি, আই ডট জে, জে ডট কে,
তারপরে কে ডট আই, এইটা হলে হবে শূন্য। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছু না। তুমি যদি আয়ের সাথে জে কে ডট গুণ করো, ধরো আই ডট জে, তাহলে বসাও আয়ের মান 1, জে এর মান 1, আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 আর cos 90 তো শূন্য। তাহলে যদি ভিন্ন ভিন্ন একক ভেক্টর ডট গুণ করি তাহলে হবে শূন্য। তো এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু আসবে এমসিকিউতে। এবার আসো ক্রস গুণের জন্য। ডট গুণেরটা সহজে মাথায় রাখা যায়, ক্রস গুণেরটা একটু ঝামেলা লাগে। আচ্ছা আসো দেখি কিসের ঝামেলা। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে, জে ক্রস জে আর কে ক্রস কে, এইটা হচ্ছে শূন্য। ক্রস গুণের ক্ষেত্রে এটা শূন্য। তো ক্রস গুণের ক্ষেত্রে কেমনে শূন্য হইল দেখো, ক্রস গুণফলের সূত্র কি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে আই ক্রস আই, ভাই আয়ের মান 1, আয়ের মান 1, সাইন 0 ডিগ্রি, তার সাথে একক ভেক্টর ইটা ক্যাপ, সাইন 0 তো 0, সাইন 0 তো 0। তাহলে ঠিক একইভাবে জে ক্রস জে 0, কে ক্রস কে 0। তাহলে একই একক ভেক্টর যদি ক্রস গুণ করা হয়, আই জে কে একই একক ভেক্টর যদি ক্রস গুণ করা হয় তাহলে হবে শূন্য। এবার কথা হচ্ছে ভিন্ন ভিন্ন একক ভেক্টর ক্রস গুণ করলে কি হবে। তো সেটা আমরা ধরো যে এইভাবে চিত্র থেকে ক্রস গুণ দিয়ে দেখাইতে পারি, আবার একটা শর্টকাট টেকনিকও মাথায় রাখতে পারি। তো তোমাকে আমি জাস্ট একটা দেখাই, তারপর আমি শর্টকাট টেকনিকে চলে যাচ্ছি। দেখো আমি যদি তোমাকে বলি যে আই ক্রস জে করো, তাহলে ভালো করে শুনবা, এটা আই, এটা জে, আর এটা জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, এটা কিন্তু তোমাদের দিকে। জেড অক্ষ বরাবর এই যে একক ভেক্টর কে ক্যাপ, এটা কিন্তু তোমাদের দিকে। তাহলে আই ক্রস জে কি হবে, আই এর মান 1, জে এর মান 1, আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 90, সাইন 90 একক ভেক্টর ইটা ক্যাপ। এই যে একক ভেক্টর ইটা ক্যাপ, সেটা ক্রস গুণের একক ভেক্টর, ক্রস গুণফলের একক ভেক্টর। আই ক্রস জে, দেখো ডান হাত আই বরাবর রাখলাম, প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখলাম, রাখার পরে ক্ষুদ্রতর কোণে বাকিটার দিকে মুঠো পাকাইতে হবে। আই ক্রস জে, দেখছো আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, তোমাদের দিকে। আই ক্রস জে এই যে তোমাদের দিকে, মানে জেড অক্ষের দিকে। তাহলে আই ক্রস জেড ডিরেকশন জেড অক্ষের দিকে, তাহলে এখানে একক ভেক্টরটা এটা হচ্ছে জেড অক্ষের দিকের একক ভেক্টর। তো জেড অক্ষের দিকের একক ভেক্টর পরিচয় কি, জেড অক্ষের একক ভেক্টরটা কে, জেড অক্ষের একক ভেক্টরটা কে 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 ক্যাপ। কি কথা বোঝা গেছে? তাহলে এখানে ইটা ক্যাপের পরিচয় কি হবে, কে ক্যাপ। তাহলে এবার তোমরা বলো তো জে ক্রস আই কত হবে, জে ক্রস আই, দেখো জে ক্রস আই ভেতরের দিকে, জেড অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে জে ক্রস আই জেড অক্ষের ঋণাত্মক দিকের একক ভেক্টর, তাহলে মাইনাস কে ক্যাপ। এখন কথা হচ্ছে কি, সবসময় তো এরকম হাত টাত ঘুরানো যাবে না। তো এর জন্য আমরা একটা শর্টকাট টেকনিক মাথায় রাখবো। শর্টকাট টেকনিক হচ্ছে এই যে গোল্লা মেথড। একটা গোল্লা দিবা, দিয়ে একই ক্রমে 3টা তীর চিহ্ন দিবা, দিয়ে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবা। এভাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবা, সার্কেল। লেখার পরে এইবার আসো, ধরো আই ক্রস জে, তারপরে জে ক্রস আই, আই ক্রস জে, আই ক্রস কে, সাজাই লিখি, জে ক্রস আই, জে ক্রস কে, আর কে ক্রস আই, কে ক্রস জে। এবার শোনো, এখান থেকে যদি তীরের দিকে ঘুরি তাহলে প্লাস পাবো, তীরের বিপরীত দিকে গেলে মাইনাস পাবো। তো দেখো আই ক্রস জে, আই ক্রস জে, আই জে কে, আই জে কে কে, ওকে আই জে কে। এবার আই কে বিপরীত দিকে, দেখো তীরের বিপরীত দিকে যাচ্ছি, আই কে, তাহলে আই কে মাইনাস জে। তারপরে জে ক্রস আই, জে আই বিপরীত দিকে যাচ্ছি, তাহলে মাইনাস কে। জে ক্রস কে দেখি, জে কে আই, হ্যাঁ প্লাস আই। কে ক্রস আই, কে থেকে আই, কে ক্রস আই তীরের দিকে যাচ্ছি, তাহলে কে ক্রস আই প্লাস জে। তাহলে কে ক্রস জে দেখি, কে জে, কে ক্রস জে মাইনাস আই, কে ক্রস জে মাইনাস আই। তো এইগুলা কিন্তু এমসিকিউতে আসবে, চট করে উত্তর দিয়ে দিতে হবে। ডান। তাহলে এবার আসো ক্ষেত্রফল নির্ণয়, খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল
নির্ণয়। দেখো এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ আর বি, সন্নিহিত বাহু সামান্তরিক ও পি কিউ আর। আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল ভাই ছোটবেলায় সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র তুমি কি শুনে আসছো আমরা বলো? ভূমি গুণ উচ্চতা শুনছো না? বাংলায় লিখি ভূমি গুণ উচ্চতা, শুনছো তো? তাহলে ভূমি হচ্ছে ওপি আর উচ্চতা এখান থেকে লম্ব টানলাম, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে উচ্চতা এইচ। এবার ওপি বরাবর ক্রিয়ারত ভেক্টর এ না, তাহলে ওপি বাহুর দৈর্ঘ্য এ ভেক্টরের মান, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে সন্নিহিত এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ থিটা, এই কোণের একটু সাইন থিটা লিখো তো, সাইন থিটা। সাগরে লবণ লম্ব এইচ ডিভাইডেড বাই অতিভুজ ও আর, ও আর মানে কার মান? বি এর মান। তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু বি সাইন থিটা, তাহলে এইচের জায়গায় বি সাইন থিটা। এবার দেখো তো এটারে চেনা চেনা লাগে, এটারে চেনা চেনা লাগে। ভাই আরেকবার ও পি কিউ আর একটা সামান্তরিক, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ আর বি। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ছোটবেলায় কি জেনে আসছি? ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি ওপি গুণ উচ্চতা, এই যে আর থেকে লম্ব টানলাম উচ্চতা এইচ। এবার ভূমির মান হচ্ছে ও পি বাহুর দৈর্ঘ্য, তার ওপি বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কত? এই ভেক্টর, তাহলে তার মান। আর এইচ মানে হচ্ছে বি সাইন থিটা বসালাম। এবার এ বি সাইন থিটা, দেখো একক ভেক্টর নেই কিন্তু, তাহলে একক ভেক্টর না থাকলে এটা কিন্তু ক্রস গুণফলের মান, তাহলে মান বোঝানোর জন্য অবশ্যই কি দিতে হবে? একটা মডুলাস দিতে হবে। তাহলে আমি যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে দেখতে পাই, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার আর ছোটবেলার ওই ভূমি গুণ উচ্চতার সূত্রে যাইতে হবে না, আমরা ওই দুটো ভেক্টর নিয়ে ক্রস গুণ করে ফেলব। তো ক্রস গুণ করে আমি একটা ভেক্টর পাবো, ক্রস গুণের ফলাফল পাবো, তার মান যদি বের করি সেটাই হবে ক্রস গুণফলের মানটাই হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্রস গুণফলের মানটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এইবার খুব ভালো করে শোনো, আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, খুব ভালো করে দেখো। যদি ত্রিভুজ হয়, ধরো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ আর বি না, ত্রিভুজের সন্নিহিত বাহু, এটা এ আর এটা বি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের সন্নিহিত বাহু এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এ আর বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তো ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর তুমি যদি এর ক্ষেত্রফলের সূত্র লিখো, ধরো ক্ষেত্রফল লিখলা এ ক্রস বি, ভাই এ ক্রস বি যদি হয় তাহলে তো সামান্তরিকের ক্ষেত্রফল হলো, মানে এটা এই যে এ আর বি নিয়ে যদি সামান্তরিক অঙ্কন করা হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো। আমার তো ভাই সামান্তরিক দরকার নেই, আমার দরকার সামান্তরিকের অর্ধেক। এই দেখো এখান থেকে যদি কেটে ফেলি, এখান থেকে যদি এভাবে কেটে ফেলা হয়, কেটে এইটুকু ফেলে দাও, এইটুকু পড়ে থাক, তাহলে আমার তো সামান্তরিকের পুরো ক্ষেত্রফল দরকার নেই, আমার দরকার ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক কেটে ফেলো, মাঝখান দিয়ে কেটে ফেলো, তাহলে অর্ধেক, তাহলে 1/2 এই যে ত্রিভুজের ক্ষেত্রফল। কে ক্লিয়ার? বোঝা গেছে? আর আরেকটা হচ্ছে যদি কোনো সামান্তরিকের কর্ণ এ আর বি হয়, আগে ছিল বাহু, দেখো বাহু এ আর বি, যদি কর্ণ হয় এ আর বি, দেখো এই কর্ণটা এ ভেক্টর আর এই কর্ণটা বি ভেক্টর, যদি কর্ণ হয় তাহলে কর্ণ বি ভেক্টর। এবার একটু বোর্ডে থাকো, শোনো, সামান্তরিকের এই যে দুইটা কর্ণ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে না? বলো, সামান্তরিকের এই যে দুইটা কর্ণ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে না? তো সমদ্বিখণ্ডিত হইলে এটা a/2, এই বাহুটা a/2, এই বাহুটা b/2, এই বাহুটা b/2 না? এইবার তুমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তো এখানে দেখো 4টা ত্রিভুজ আছে, তোমার যদি বলি আমি এইটুকুর ক্ষেত্রফল বের করো, এইটুকুর ক্ষেত্রফল, তাহলে ভাই এইটুকুর ক্ষেত্রফল কি হবে? এটা ত্রিভুজ, দেখো একটু আগেই তুমি হিসাব করে আসছো, ভালো করে এখন বুদ্ধি খাটাও। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ আর বি হয়, এ আর বি ভেক্টর হয়, ত্রিভুজের বাহু যদি এ আর বি ভেক্টর হয়, তাহলে হাফ এ ক্রস বি, হাফ বাহু ক্রস বাহু, হাফ বাহু ক্রস বাহু ত্রিভুজের হলে, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা চাই, তাহলে হাফ বাহু ক্রস বাহু। তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইতেছি, তাহলে এই ত্রিভুজটার এই বাহুটা a/2,
এই বাহুটা b/2, বাহু a/2, বাহু b/2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বাহু ক্রস বাহু, a/2 ক্রস b/2। বুঝলা? এটা সবাই বুঝছো কিনা বলো? ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এ ভেক্টর বি ভেক্টর হলে তার ক্ষেত্রফল হাফ বাহু ক্রস বাহু। তাহলে এখানে এটা b/2, এটা a/2, তাহলে দুটো বাহু ত্রিভুজের, এইটুকু ত্রিভুজের দুইটা বাহু, একটা a/2 একটা b/2, তাহলে হাফ a/2 ক্রস b/2। এরকম এরকম চতুর্ভুজ, এরকম ত্রিভুজ এখানে কয়টা আছে? কয়টা আছে বলো তো? এরকম এরকম ত্রিভুজ এখানে কয়টা আছে? আমি তো একটার ক্ষেত্রফল বের করছি, এরকম কয়টা আছে? এখানে 4টা আছে, এবং প্রত্যেকটারই দেখো a/2 b/2, a/2 b/2, a/2 b/2, দেখো বাহুগুলা। তাহলে আমি যদি এর ক্ষেত্রফল বের করি সেম এটা আসবে, এর ক্ষেত্রফল বের করি সেম এটা আসবে, এর ক্ষেত্রফলও যদি বের করি সূত্র দিয়ে এটাই আসবে। তাহলে এরকম ক্ষেত্রফল টোটাল কয়টা? 4টা, তাহলে গুণ 4। তাহলে এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এটা কিন্তু গুণ চিহ্ন, যোগ না। তাহলে 2 গুণ 2 4, 4 আর 4 কাটাকাটি, তাহলে পড়ে থাকলো হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে হাফ a ক্রস b। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে হাফ a ক্রস b। এই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হাফ a ক্রস b কখন? যখন কর্ণ দেওয়া থাকবে। আর সামান্তরিকের ক্ষেত্রফল a ক্রস b কখন? যখন বাহু দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এইবার আসো, এগুলো তো তুমি বুঝলা। এবার মনে করো বোঝা কম, তাড়াতাড়ি ম্যাথ করতে হবে। তাহলে শোনো, AOB সামান্তরিকের বাহু হলে ক্ষেত্রফল a ক্রস b। AOB সামান্তরিকের কর্ণ হলে ক্ষেত্রফল হাফ a ক্রস b। আর AOB ত্রিভুজের বাহু হলে ক্ষেত্রফল হাফ a ক্রস b। তাহলে সামান্তরিকের বাহু হলে a ক্রস b, সামান্তরিকের কর্ণ হলে হাফ a ক্রস b, আর ত্রিভুজের বাহু হলে হাফ a ক্রস b। এই হচ্ছে কাহিনী। তাহলে এটুকু বুঝলেই কিন্তু হবে। ভাইয়া এইখান দিয়ে আবার বলেন একটু, আর বলতে হবে না, এইটুকু লাগবে তোমার। ঠিক আছে, এটা তো মনে করো আমি ভদ্রতার খাতিরে দেখাইলাম, লাগবে না এটা তোমার, এইটুকু লাগবে। এই 3টা জিনিস লাগবে। ধরো আগেরটা তুমি বোঝো নাই, বোঝার চেষ্টা করার দরকারই নেই, তোমার বুঝতে হবে না, এখন বোঝার দরকার নেই তোমার এখন এই 3টা জিনিস মাথায় রাখা লাগবে, আর ক্রস গুণফল কিভাবে করে এটা শেখা লাগবে। বুঝছো? এখন আসো আমরা এবার 3টি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। 3টি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, বা একই সাথে বলা যায় ঘন সামান্তরিকের আয়তন নির্ণয়। ঘন সামান্তরিকের আয়তন নির্ণয়। ঘন সামান্তরিকের আয়তন নির্ণয়। দেখো, একটা ঘন সামান্তরিক একটা ঘনককে ধাক্কা দিয়ে বাঁকায় দিলে সেটা হয়ে যায় ঘন সামান্তরিক। জিনিসটা দেখতে কেমন? এই যে এটা হচ্ছে সামান্তরিক, এই সামান্তরিকটাকে কপি করে আবার একটু পেস্ট করো এইভাবে। দেখছো দুটো সামান্তরিক, একটা সামান্তরিক, এটাকে কপি করে আবার পেস্ট করো, দিয়ে এবার কোণাগুলা জোড়া লাগাই দাও। এই যে কৌণিক বিন্দুগুলা জোড়ায় লাগাই দাও, হয়ে গেল একটা ঘন সামান্তরিক। দেখো একটা ঘনককে কেউ ধাক্কা দিয়ে বাঁকায় দিছে। এবার যদি এর 3 বাহু বরাবর 3টা ভেক্টর থাকে, এটা হচ্ছে এ ভেক্টর, এই বাহু বরাবর ক্রিয়ারত এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এই বাহু বরাবর এইটা হচ্ছে সি ভেক্টর। অনেকে বলতে পারে ভাই 3টা বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর, বাকিগুলো নেই কেন? ভাই বাকিগুলোও আছে। কেমনে আছে? এটা যদি সি ভেক্টর হয় তো এটাও তো সি, এটাও সি, এটাও সি। ঠিক আছে, এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা এ। এইবার শোনো, এর ডেরিভেশন আমরা এখন দেখব না। আমাদের যদি এর আয়তন নির্ণয় করতে হয়, তাহলে এর আয়তন নির্ণয়ের সূত্রটা হবে, আমাকে বিশ্বাস করো,
এর আয়তন নির্ণয়ের সূত্রটা হবে যে কোনো দুইটার ক্রস গুণের সাথে বাকিটার ডট গুণ। এ বি সি তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর দেওয়া আছে, তাহলে আমি যদি এর আয়তন বের করতে চাই তাহলে এর আয়তন হবে যে কোনো দুইটার ক্রস গুণের সাথে বাকিটার ডট গুণ। ওকে, তাহলে এ ক্রস বি করলে তার সাথে সি এর ডট গুণ, ডট সি। যদি আমি বি ক্রস সি করি তাহলে তার সাথে ডট গুণ এ। যদি এ ক্রস সি বা সি ক্রস এ করা হয় তাহলে তার সাথে ডট গুণ হচ্ছে বি। তাহলে বলো তো ঘন সামান্তরিকের আয়তন বের করার কয়টা ধাপ? তোমাকে যদি তিনটা ভেক্টর দিয়ে দিই কয়টা ধাপ? কয়টা ধাপ বলো? দুইটা ধাপ। প্রথমে দুইটাকে ক্রস গুণ করতে হবে, তারপরে ক্রস গুণের ফলাফল যেটা পাওয়া যাবে তার সাথে বাকিটাকে ডট গুণ করতে হবে। শোনো, দরকার নেই দুই ধাপে করার দরকার নেই, দুই ধাপে করাটা কষ্টের না, দুই ধাপে করাটা একটু ঝামেলার না, এক ধাপে আমরা করব। কেমনে? এক ধাপে আমরা করব হচ্ছে নির্ণায়ক ফরম্যাটে, এক ধাপে আমরা করে ফেলবো। তো এক ধাপে কিভাবে করা যাবে? নির্ণায়ক ফরম্যাটে। এই আই ক্যাপ না তো, তিনটা ভেক্টর এ বি সি, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না, এ বি সি তিনটা ভেক্টর না, তাহলে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এটা নির্ণায়ক করে মান বের করে ফেলবা, শেষ। তাহলে এক ধাপে করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাট্রিক্স বা নির্ণায়ক। এইবার তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত বলো তো, নিজেরাই বলো তো, সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় হওয়ার শর্ত, সমতলীয় তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে আয়তন শূন্য হবে। এইটা এই যে এই বড় লাইনটা সমান সমান শূন্য হবে, তাহলে সমতলীয়। কেন? দেখো, এটা এ, এটা বি, এটা সি। সি যদি একই তলে থাকে তাহলে এ বি সি তিনটাই একই তলে, এদের দিয়ে কোনো ঘন বস্তু বা ঘন সামান্তরিক হবে? তুমি একটা ঘর বানাবা, ঘরের সবগুলো খুঁটি মাটিতে পড়ে আছে। আমি তোমারে বললাম ঘর তুমি বানাও, কিন্তু খুঁটি যেন উপরে না ওঠে, খুঁটি যেন মাটিতে শায়িত থাকে। তুমি ঘর বানাইতে পারবা? বলো, ঘর হবে? হবে না। আমি বললাম ঘর বানাও, কিন্তু খুঁটি যেন মাটি থেকে উপরে না ওঠে, খুঁটি যেন বা পিলারগুলো যেন মাটিতে পড়ে থাকে, ঘরই তো হবে না। তাহলে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে আয়তন শূন্য, ঠিক আছে? ঘন সামান্তরিক হবে না, যেহেতু ঘন সামান্তরিক হবে না তাহলে তার আয়তন শূন্য। তাহলে ঘন সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে এই বড় লাইনটা সমান সমান শূন্য, ঠিক আছে? তোমাদের আরেকবার লেখার দরকার নাই, তোমরা আরেকবার লিখবা না, তোমাদের লেখার দরকার নেই। তোমরা যে কাজটা করবা, এই যে আমি একবার লিখলাম, কিন্তু তোমরা যে কাজটা করবা, সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে ভি সমান সমান 0। এই যে এটা লিখে দিবা, সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে ভি সমান সমান 0, এটা লিখে দিবা, তাহলে শেষ। তাহলে এটা একটু মাথায় রাখবা। ওকে, ক্লিয়ার? তাহলে আসো তো একটা ছোট্ট প্রবলেম সলভ করি। বলা হচ্ছে a ইকুয়াল টু 3i মাইনাস 4j প্লাস a কে ক্যাপ, আর b ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস কে ক্যাপ, আর c ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 3k ক্যাপ। এরা সমতলীয় হলে a সমান সমান কত? আর ধরো চারটা অপশন আছে, ঠিক আছে? ধরো চারটা অপশন আছে, তাহলে চট করে ফেলি। কি বলছে? সমতলীয়। তাহলে সমতলীয় হলে ভি হবে 0। তাহলে সমতলীয় হলে এই যে 3, দেখো এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। তাহলে 3 মাইনাস 4 a, 2 মাইনাস 1 1, এই যে এর সহগ 1, 1 2 মাইনাস 3, 1 2 মাইনাস 3 ইকুয়াল 0। সবই জানো না, এর মানটা বের করে ফেলবা। এবার এটা করো, এটার মান বের করো, এর মান তুমি যেভাবে শিখছো সেভাবে করো। একজন বলছে 1 হবে, আচ্ছা দেখি কি হয়, করো। ওকে, একজন বলছে 5 হবে, একজন বলছে 1 হবে, দেখি কারটা ঠিক হয়, তাহলে দেখো
এটা অনেকে হিসাব করতে পারো না, যে হিসাব করতে পারো সে তার মতো করবা, যে পারো না সে আমার মতো করে দেখো। প্রথমে 3 রাখবো, 3 রাখলাম, এটার সাথে এটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 3, এটার সাথে এটা গুণ 2, সামনে মাইনাস। এবার শোনো, আমি এখানে প্লাস প্লাস দিয়ে লিখি, তাহলে প্লাস এটা মানে -4। তুমি এখানে মাইনাস দিয়েও লিখতে পারো। ভাই আমি তোমার বলতেছি তুমি তোমার মতো করে হিসাব করো, তুমি আমার হিসাব দেখবা না। তুমি যদি পারো ঠিক আছে তাহলে তুমি তোমার মতো করে করো, আমার হিসাব দেখারই দরকার নেই। তা আমি এটাকে প্লাস দিয়ে লিখে উল্টা করে গুণ করি একের সাথে এটা। অনেকে মনে করতে ভাই আমি তো মাইনাস দিয়ে লিখি। হ্যাঁ তুমি মাইনাস দিয়ে লিখে ঠিক করে গুণ করো, একই কথা। তাহলে আমি প্লাস দিয়ে লিখলাম, -4 বসালাম, দিয়ে 1 এর সাথে 1 গুণ 1, 2 এর সাথে -3 গুণ, তাহলে -6। এবার এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে এ যখন নিব তখন এটা 2 দুগুণে 4 আর -1, আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা ইকুয়াল টু 0। দেখি কত আসে, তাহলে এখানে হবে 3, 6 আর 1 7, 4 7 28, -28, 5a ইকুয়াল 0। তাহলে 28 থেকে 3 বাদ দাও 25, তাহলে 25a ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 5, তাহলে 5। এই যে এটা হচ্ছে অ্যান্সার, হয়ে গেল, শেষ। কি বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো, কার্ল ডাইভারজেন্স অফ গ্রাডিয়েন্ট। এই জিনিসের সে সহজ জিনিস আর নাই। কার্ল ডাইভারজেন্স ও গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট শোনো, কার্ল ডাইভারজেন্স গ্রাডিয়েন্ট এটা কি হিসাব করে? এটা হচ্ছে ভেক্টর স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার নির্ণয় করে। ভেক্টর ও স্কেলার ক্ষেত্রের পরিবর্তন হার বের করে। দেখো তুমি একটু আগে ভেক্টরের গুণ পড়লে না? ভেক্টরের গুণ যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টও মাথার মধ্যে থাকবে। ভেক্টরের গুণ কয় ধরনের? 3 ধরনের। স্কেলারের সাথে ভেক্টরের গুণ একটা, আর ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণ, ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণ দুটো। তাহলে টোটাল কয়টা? 3টা। সেম জিনিসটাই হচ্ছে এখানে। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের নাম হচ্ছে ন্যাবলা। কি নাম? ন্যাবলা। তাহলে আমি এখানে একটু লিখে নিই, স্কেলারের সাথে ভেক্টরের গুণ এটা একটা, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ ডট গুণ এটা একটা, আর ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণ এটা একটা। এই যে 3টা গুণন তো তুমি জানো, ঠিক এরকম জিনিস, ঠিক এই টাইপের জিনিস, মানে মিল করার জন্য আমি লিখতেছি। ঠিক আছে, মিল করার জন্য। দেখো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে ন্যাবলা। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এই যে ন্যাবলা, ও নিজেই ভেক্টর। ন্যাবলা ইকুয়াল টু কি? ন্যাবলা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ এবং ডেল ডেল জেড কে ক্যাপ। এই হচ্ছে ন্যাবলা। তাহলে ন্যাবলা নিজে ভেক্টর। এইবার আমরা ভালো করে শোনো, আমরা কোনো স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হারটা বের করব। কারো যদি পরিবর্তনের হার বের করি তারে পাঠাই দিব ন্যাবলার কাছে, যে যা ভাই তুই ন্যাবলার কাছে চলে যা, ন্যাবলার সাথে গুণ হয়ে যা। তাহলে স্কেলার ক্ষেত্র বলো বা ভেক্টর ক্ষেত্র বলো, যাই বলো না কেন, তাকে আমরা পাঠাই দিব ন্যাবলার কাছে। তার কাছে পাঠাই দিব, ন্যাবলার কাছে পাঠাই দিব। তাহলে মনে করো একটা স্কেলার ক্ষেত্র ফাই, তাহলে স্কেলারের সাথে ভেক্টরের গুণ যেমন ঠিক তেমনি স্কেলার ক্ষেত্রের সাথে ন্যাবলা, ন্যাবলা ভেক্টর, তাহলে স্কেলারের সাথে ভেক্টরের গুণ। তাহলে এর ফলাফল কি হবে? স্কেলারের সাথে ভেক্টরের গুণ, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল হবে ভেক্টর। আর এই জিনিসটার নামই হচ্ছে, এটার নামই হচ্ছে গ্রাডিয়েন্ট। এটাই হচ্ছে গ্রাডিয়েন্ট। আর গ্রাডিয়েন্টের ফলাফল, ফলাফল, এই ফলাফলটা কি হবে? ফলাফল হবে ভেক্টর। গ্রাডিয়েন্ট স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের হার বের করে। দেখো এটার মতো করে মিল করে। এবার আসো, আমি কোন একটা ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার বের করব। ধরো এ একটা ভেক্টর ক্ষেত্র, তার পরিবর্তনের হার বের করব। এখন ভেক্টর ক্ষেত্রে পরিবর্তনের হার বের করতে গেলে কি করতে হবে? ন্যাবলার কাছে পাঠিয়ে দিতে হবে। ভেক্টর ক্ষেত্রটাকে ন্যাবলার কাছে পাঠিয়ে দিব। তাহলে ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে এই যে ন্যাবলা অপারেটর। এবার ন্যাবলার সাথে এর ডট গুণও হতে পারে এবং ন্যাবলার সাথে এর ক্রস গুণও হতে পারে। কি হতে পারে? ডট গুণও হতে পারে, ক্রস গুণও হতে পারে। কারণ ভেক্টরের সাথে ভেক্টরের অনেকে বলে ভাই আগেরটা কেন হইলো না, আগেরটা কেন হবে?
আগে কেন হবে? আগে স্কেলার আর ভেক্টর, তা ভাই স্কেলার আর ভেক্টরের সাথে গুণ তো একটাই, এর কি কোনো ডট ক্রস হয়? তাহলে ন্যাবলার সাথে ফাই, ফাই তো স্কেলার, গুণ একই একটাই, এটাই গ্রাডিয়েন্ট। আর যদি ন্যাবলার সাথে এও ভেক্টর, ন্যাবলাও ভেক্টর, তাহলে ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণ হয়, ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণও হয়। ডট গুণ যদি হয় তার নামই হচ্ছে ডাইভারজেন্স। দেখো নামের সাথে কত সুন্দর মিল। ডট গুণ হয় তাহলে নাম ডাইভারজেন্স।